আজকের মুভি রিক্যাপে আমরা এমন এক অবিশ্বাস্য সত্য ঘটনার সাক্ষী হতে যাচ্ছি যেখানে হার মানা তো দূরের কথা, শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে যোদ্ধারা নিজেদের শরীর দিয়ে আস্ত একটি মানব সেতু তৈরি করেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বোমার আঘাত, মৃত্যু আর অঙ্গ হারানোর তোয়াক্কা না করে কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করেছিল তা জানতে হলে গল্পটি একদম শেষ পর্যন্ত শুনতে হবে। গ্যারান্টি দিচ্ছি, এই গল্পের শেষ দৃশ্যটি আপনার গায়ে কাঁটা দিয়ে তুলবে। সিনেমাটি 1953 সালের কোরিয়ান যুদ্ধের শেষ পর্যায়ের গল্প বলে। 15ই সেপ্টেম্বর মার্কিন সৈন্যরা ইনচনে অবতরণ করে এবং জাতিসংঘ বাহিনীর সাথে মিলিত হওয়ার জন্য উত্তর দিকে অগ্রসর হয়। হাজার হাজার মার্কিন বিমান ইয়ালু নদীর দিকে চীনের আকাশসীমায় প্রবেশ করে, যা মার্কিন বাহিনী অগ্রসর হওয়ার সাথে সাথে চীনের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়। উত্তর কোরিয়ার অনুরোধের জবাবে চীন 25শে অক্টোবর সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়। এভাবে চীন নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো আমেরিকান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পিপলস ভলান্টিয়ার আর্মি উত্তর কোরিয়ায় প্রবেশ করে। সেই সময়ে চীন সামরিক দিক থেকে তুলনামূলকভাবে দুর্বল ছিল, কারণ তাদের বিমান বাহিনী বিশেষভাবে অনুন্নত ছিল এবং সেনাবাহিনীও গোলাবারুদ ও সরঞ্জামের ঘাটতির মুখোমুখি হয়েছিল। এই সীমাবদ্ধতা সত্ত্বেও চীন কোরিয়ান সীমান্তে বিপুল সংখ্যক সৈন্য পাঠিয়ে মার্কিন আগ্রাসন প্রতিরোধে উত্তর কোরিয়াকে সমর্থন করেছিল। তবে চলচ্চিত্রটি বিশেষভাবে কুমসং নদী সেতুর কাছের যুদ্ধের ওপর আলোকপাত করে। এটিই হতো চূড়ান্ত যুদ্ধ, যেখানে জয়লাভ উত্তর কোরিয়ায় আমেরিকান আক্রমণের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় নির্ধারণ করবে। প্রথমে সিনেমাটি সৈন্যদের দৃষ্টিকোণ থেকে শুরু হয়, যেখানে দেখা যায় যে চীনা সৈন্যরা ছদ্মবেশ ব্যবহার করে নদীর দিকে সতর্কতার সাথে অগ্রসর হচ্ছে যাতে ধরা না পড়ে। শাওহু নামের এক সৈনিক বর্ণনা করে যে সে সবেমাত্র চীনা পিপলস আর্মিতে যোগ দিয়েছে এবং তাকে 8ম কোম্পানিতে লিউ হাওয়ের সাথে একই রেজিমেন্টে দায়িত্ব দেওয়া হয়েছে। মূল বাহিনীর সাথে সাথে তারা কুমসং নদীর দিকে অগ্রসর হচ্ছিল এবং অনবরত মার্কিন বিমান বাহিনীর বিমান হামলার হুমকির মুখোমুখি হচ্ছিল। কুমসং নদীটি চীনা সৈন্যদের ফ্রন্ট লাইনে পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, কারণ তাদের তৈরি করা সেতুটি মার্কিন বিমান বাহিনী বারবার বোমা মেরে উড়িয়ে দিচ্ছিল। সরাসরি নদী পার হওয়া সম্ভব ছিল না, কারণ পানি ছিল গভীর এবং স্রোত ছিল তীব্র। নদীর তীর ঘেঁষে গানারদের গোলন্দাজ মোতায়েন করা হয়েছিল এলাকাটি রক্ষা করতে এবং সেতু মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সৈন্যদের সুরক্ষায়। পরে 8ম কোম্পানির সৈন্যরা সতর্কতার সাথে অগ্রসর হতে থাকে। হঠাৎ একটি বাঁশির আওয়াজ শুনে তারা থেমে যায়, যা তাদের অ্যালার্ট করে যে মাথার উপর একটি শত্রুপক্ষের গোয়েন্দা বিমান উড়ছে। তাদের নারী রেডিও অপারেটর সেতুর অবস্থার আপডেট পেতে দ্রুত ইঞ্জিনিয়ারিং ইউনিটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এর পরপরই বোমাবর্ষণের শব্দ শোনা যায়, কারণ সেতুটি ভারী আক্রমণের শিকার হয় আর চীনা সৈন্যরা ক্ষতিগ্রস্ত কাঠামোটি মেরামত করতে ছুটে যায়। এক গানার একটি বীরিনাত্মক 26 বোমারু বিমান লক্ষ্য করে গুলি চালায় এবং সফলভাবে বিমানটিকে গুলি করে নামায়। বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হওয়ায় তারা উদযাপন করে, আর বাকি বিমানগুলো তাদের ঘাঁটির দিকে পিছু হটে। রেডিওতে থাকা অফিসার তাদের যেখানে আছে সেখানেই থাকার নির্দেশ দেন, কারণ বোমাবর্ষণের পর সেতুটি ভেঙে পড়েছে। সৈন্যদের থেমে যাওয়া এবং কমান্ডারের পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকে না। লিউ হাও, যে একটি সামরিক পদক পাওয়ার জন্য মরিয়া ছিল, সে কমান্ডার লেফটেন্যান্ট গাওকে চাপ দেয় যাতে সে এবং শাওহু সামনে যাওয়ার জন্য অন্য একটি পথ খোঁজার অনুমতি পায়। তবে লেফটেন্যান্ট দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন, শৃঙ্খলা এবং আদেশের কঠোর আনুগত্যের ওপর জোর দেন। কিছু সময় পরে গাওয়ের কাছে একজন সৈনিক আসে এবং জানায় যে সৈন্যদের অবশ্যই সকাল 6টার আগে কুমসং নদী সেতুতে পৌঁছাতে হবে। তাদের ইউনিট সবার শেষে পার হওয়ার কথা রয়েছে এবং সেতুটি আবার ক্ষতিগ্রস্ত হলে ইঞ্জিনিয়ারিং সৈন্যদের সাহায্য করতে হবে। এরপর গাও তার সমস্ত স্কোয়াডকে তাদের সরঞ্জাম গুছিয়ে সেতু মেরামতের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। কিন্তু তার কিছু পরেই মার্কিন বাহিনী তাদের অবস্থান চিহ্নিত করে ফেলে এবং তারা ভারী দূরপাল্লার কামান হামলার শিকার হয়, যা সেতুর আরও ক্ষতি করে। ফলস্বরূপ রেডিও অপারেটর চীনা সৈন্যদের কাছ থেকে সংকেত পেতে ব্যর্থ হয়। কমান্ডার তাকে সেতুর দিকে যাওয়ার নির্দেশ দেন, আর লিউ এবং শাওহু যোগাযোগ পুনঃস্থাপন করতে একটি উঁচু অবস্থানে আরোহণ করে। ইতিমধ্যে চীনা সৈন্যরা আবার সেতু মেরামত শুরু করে, কিন্তু শীঘ্রই একটি বাঁশির আওয়াজ ইঙ্গিত দেয় যে আরেকটি শত্রু বিমান এগিয়ে আসছে। এবার এটি সেই প্ল্যান্টেশনকে লক্ষ্যবস্তু করে যেখানে গানাররা অবস্থান করছিল। ভাগ্যবশত চীনা সেনাবাহিনীর কাতিউষা রকেট আমেরিকান অবস্থানের গভীরে আঘাত হানে, যা একটি গুরুত্বপূর্ণ মনোযোগ ঘুরিয়ে দেওয়ার মাধ্যম তৈরি করে। এই সময়ে গাও এবং তার সৈন্যরা সেতু মেরামতে ইঞ্জিনিয়ারিং ইউনিটকে সাহায্য করা চালিয়ে যায়। সে পাহাড়ের চূড়ায় থাকা লিউ হাও এবং শাওহুর সাথে যোগাযোগ করে যাতে তারা শত্রুর গোয়েন্দা বিমানের ওপর নজর রাখতে সাহায্য করে।
রেডিও অপারেটর তখন জানায় যে কোম্পানিটি প্রায় 10 মিনিটের মধ্যে সেতুটি পার হতে পারবে, কারণ সেতুর কাঠের মেরামত প্রায় শেষ হয়ে এসেছে। এর কিছু পরেই সেতুটি অবশেষে মেরামত করা হয় এবং সৈন্যরা পার হতে শুরু করে। তবে গোয়েন্দা বিমানটি শীঘ্রই আবার মাথার ওপর দেখা দেয় একটি চমকপ্রদ মোড়ে। গানাররা বিমানটির মনোযোগ নিজেদের দিকে আকর্ষণ করার জন্য তাদের অবস্থানের চারপাশে আগুন জ্বালাতে শুরু করে। এটি দেখে লিউ হাউ স্তব্ধ হয়ে যায় এবং বুঝতে পারে যে গানাররা শত্রুর বিমানকে ব্যস্ত রাখতে নিজেদের উৎসর্গ করার পরিকল্পনা করছে। এই আশায় যেন সৈন্যরা নিরাপদে সেতু পার হওয়ার মূল্যবান সময় পায়। তাই লিউ হাও নিজেই মেরামতের কাজে সাহায্য করার জন্য সেতুর দিকে ছুটে যায়। কিন্তু সে সেখানে পৌঁছানোর আগেই পানির নিচে থাকা বেশ কয়েকটি বিলম্বিত অ্যাকশন বোমা বিস্ফোরিত হয়, যা সেতুর একটি বড় অংশ ধ্বংস করে দেয়। মেরামত কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা বেশ কয়েকজন সৈনিক বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়, যাদের মধ্যে লেফটেন্যান্ট গাও ছিলেন। একজন বিধ্বস্ত লিউ হাও তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু লেফটেন্যান্ট তাকে নিজের চিন্তা না করে মিশনের দিকে মনোনিবেশ করতে বলেন। এমনকি তার শেষ মুহূর্তেও তিনি লিউ হাওকে নির্দেশ দেন যে কোনো মূল্যে সেতুটি যতবার ক্ষতিগ্রস্ত হবে ততবার যেন এটি মেরামত করা নিশ্চিত করা হয়। সংকটের মধ্যে কেবল একজন গানার বেঁচে থাকে এবং বীরত্বের সাথে লড়াই চালিয়ে যায়। সে বিমানটিতে আঘাত হানতে সক্ষম হয়, কিন্তু বেশ কয়েকটি বড় বোমারু বিমান ইতিমধ্যে মাথার উপর চলে এসেছে, সেতুটি ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে। লিউ হাও ভয় পায় না এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে যখন একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যা একটি বিশাল ধ্বংসযজ্ঞ তৈরি করে। সিনেমাটি আমেরিকান পাইলটদের দৃষ্টিকোণে স্থানান্তরিত হয়, যারা গোয়েন্দা নজরদারি চালাচ্ছে এবং সেতুতে বোমাবর্ষণ করছে। আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় পাইলট হিল এবং তার সঙ্গী পাইলট কলিনের সাথে, যারা সবেমাত্র সেতুতে বোমাবর্ষণ শেষ করেছে এবং বিলম্বিত অ্যাকশন বোমা ফেলেছে। যদিও চীনের সামরিক শিল্প তখনও অনেক পিছিয়ে ছিল, আমেরিকান পাইলটরা চীনা সেনাবাহিনীর দৃঢ় সংকল্প দেখে অবাক হয়ে যায়, কারণ তারা ভারী বোমাবর্ষণের মধ্যেও সেতু নির্মাণ ও মেরামতের কাজ ছেড়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছিল। হঠাৎ তারা যখন আকাশে শান্তভাবে উড়ছিল, তখন একটি অ্যান্টি এয়ারক্রাফট গান বিমান বিধ্বংসী কামানগুলি চালায় এবং কলিনের বিমানকে আক্রমণ করে। কলিনের বিমানটি গুলি করে নামানো হয় এবং সে প্রাণ হারায়। অন্যদিকে একজন বিধ্বস্ত হিল চলে যেতে বাধ্য হয়, কারণ তার বিমানের গোলাবারুদ শেষ হয়ে গিয়েছিল। তার কিছু সময় পর হিল আরেক পাইলট স্মিথকে সাথে নিয়ে সেই এলাকায় ফিরে আসে এবং সেতুটি আবার মেরামত করা হয়েছে দেখে হতবাক হয়ে যায়। হিল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার মৃত বন্ধুর প্রতিশোধ নিতে চায়, কিন্তু স্মিথ তাকে শান্ত করার চেষ্টা করে। যুদ্ধ করতে করতে ক্লান্ত হিল চীনা মূল বাহিনীকে আক্রমণ করতে এবং সেতুটি ধ্বংস করতে M155 হাউইটজার ইউনিট ব্যবহার করে দূরপাল্লার কামান হামলার নির্দেশ দেয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল সেতু এবং তার চারপাশের এলাকায় M155 কামান হামলা শুরু করে। স্মিথ ঊর্ধ্বতনদের কাছে সেতুটি ভেঙে পড়ার বিষয়টি নিশ্চিত করে এবং ঘাঁটিতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। হঠাৎ হিল পেছনে ফেরে এবং স্মিথকে জানায় যে তার কিছু ব্যক্তিগত কাজ শেষ করার আছে। হিল তখন বিমান বিধ্বংসী গানারদের ওপর অন্ধভাবে আক্রমণ করে, কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই তাদের অবস্থানে গুলি চালাতে থাকে। তবে যুদ্ধের সময় একজন চীনা সৈনিকের গুলিতে সে নিজেও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। সংক্ষেপে বলতে গেলে একজন আহত হিল স্মিথের সাথে ঘাঁটির দিকে ফিরে উড়ে যায়, কিন্তু তাদের ফেরার পথে চীনা কাতিউষা রকেট আঘাত হেনে আমেরিকার ফ্রন্টলাইন ঘাঁটি ধ্বংস করে দেয়। এই ধ্বংসযজ্ঞ দেখে হিল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বুঝতে পারে যে তার অনেক সহযোদ্ধা সম্ভবত মারা গেছে বা আহত হয়েছে। সে চীনা বাহিনীকে এর মাসুল দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তাকে বারবার অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া সত্ত্বেও সে আদেশ অমান্য করে এবং তার রেডিও বন্ধ করে দেয়। এরপর হিল আকাশে গুলি ছুটতে দেখে যেন তাকে একটি মারাত্মক আকাশযুদ্ধের চ্যালেঞ্জ জানানো হচ্ছে। সে শত্রুর গানারদের অবস্থানকে আলোকিত করা আগুনের শিখা দেখতে পায়, যা তাদের অবস্থান প্রকাশ করে দেয়। হিল এখন যুদ্ধক্ষেত্রের চারপাশে চক্কর দিতে শুরু করে যখন অন্য পাশ থেকে একজন গানার গুলি চালাতে শুরু করে। তারা একটি নির্ভীক দ্বন্দ্বে লিপ্ত থাকায় দুই পক্ষের মধ্যে অবিরাম বুলেট উঠতে থাকে। দূরপাল্লার গুলিতে আঘাত পাওয়ার পরেও হিল লড়াই চালিয়ে যায় এবং বেশ কয়েকজন চীনা সৈনিককে হত্যা করতে সক্ষম হয়। এরপর হিল মনে করে সে জিতে গেছে এবং অ্যান্টি এয়ারক্রাফট কমান্ডকে রিপোর্ট করে যে সেতু এবং শত্রুর প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে। শীঘ্রই পানির নিচে লুকিয়ে রাখা বোমাগুলো সক্রিয় হয়ে ওঠে এবং বিস্ফোরিত হয়, যা সেতুর মারাত্মক ক্ষতি করে। তা সত্ত্বেও চীনা সৈন্যরা দ্রুত ফিরে আসে এবং পুনরায় মেরামত শুরু করে। এরপরে আমেরিকানরা আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য আরও বড় বোমারু বিমান পাঠায়
এবং তারা হতাশ হয়ে পড়ে, কারণ সেতুটি যতবারই ধ্বংস করা হচ্ছে ততবারই তা মেরামত করা হচ্ছে। হিল একটি বুলেটের আঘাতে আহত হয়, কিন্তু লড়াই চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ থাকে। তাই সে আবার আক্রমণ করে এবং চীনা প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে গুলি চালায়। সে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়, কিন্তু বড় বোমারু বিমানটি ইতিমধ্যে সেতুর ওপর তার বোমাগুলো ফেলে দিয়েছে। এরপর আমরা সিনেমার তৃতীয় অংশটি দেখতে পাই, যা বিমান বিধ্বংসী গানারদের দৃষ্টিকোণ থেকে ঘটে। তারা হলেন সার্জেন্ট ঝাং এবং সার্জেন্ট গুয়ান, যাদের কাজ ছিল চীনা সৈন্যরা সেতু মেরামত করার বিষয়টি পর্যবেক্ষণ করার পাশাপাশি আমেরিকান বিমানের আক্রমণ থেকে সেতুটিকে রক্ষা করা। সার্জেন্ট গুয়ানের কাছে সার্জেন্ট ঝাং আসেন, যিনি তাকে তাদের বিমান বিধ্বংসী কামান সম্পর্কে অবহিত করেন। এই ভারী অস্ত্রগুলো পরিচালনা করার জন্য অনেক সৈন্যের প্রয়োজন এবং প্রতিরক্ষার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যুদ্ধের সময় গুয়ান ধূমপান করতে গিয়ে ধরা পড়ায় তাকে কমান্ডো থেকে পদাবনতি করা হয়েছিল এবং তার সৈন্যদের এখন তার অধীনস্থ ঝাং নেতৃত্ব দিচ্ছে। যদিও ঝাং এখন ইউনিটের নেতৃত্ব দিচ্ছে, গুয়ান এখনও তার পদাবনতি মেনে নিতে লড়াই করছে এবং প্রায়শই এমন আচরণ করে যেন সে এখনও কমান্ডে রয়েছে। গানারদের কাছে কেবল 2টি ভারী বিমান বিধ্বংসী অস্ত্র ছিল এবং তাদের একটি লুকিয়ে রাখতে হয়েছিল, কারণ ঝাং চায়নি যে শত্রুর গোয়েন্দা বিমান তাদের অস্ত্রের অবস্থান খুঁজে বের করুক। প্রথম ভারী অস্ত্রটি গুয়ান খোলা ভুট্টার ক্ষেতে ধরে রেখেছিল এবং দ্বিতীয় অপ্রকাশিত ভারী অস্ত্রটি ঝাং একটি লুকানো এলাকায় ধরে রেখেছিল। আজ সকালে ইঞ্জিনিয়ারিং কোম্পানি সেতুটি মেরামত করে এবং গুয়ান সিগন্যাল টাওয়ার অপারেটরকে পতাকা উত্তোলনের নির্দেশ দেয়, যাতে সৈন্যরা সেতু পার হতে পারে। একই সময়ে আকাশে 2টি বোমারু বিমান দেখা দেয় এবং বিমান বিধ্বংসী গানাররা দ্রুত গুলি চালানোর জন্য প্রস্তুত হয়। কয়েক মুহূর্ত পরে প্রথম বিস্ফোরণটি সেতুতে আঘাত হানে। একজন গানার গোয়েন্দা বিমানটিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু লক্ষ্যবস্তুটি তার অস্ত্রের সীমার বাইরে ছিল। গানার কার্যকরভাবে গুলি চালাতে না পারায় সার্জেন্ট গুয়ান বিরক্ত হন, তাই সে নিজেই এটির নিয়ন্ত্রণ নেয়। সে সফলভাবে একটি গোয়েন্দা বিমান গুলি করে নামায়, যা ছিল পাইলট কলিনের বিমান। গুয়ান যখন দ্বিতীয় বিমানটিতে গুলি চালাচ্ছিল তখন ঝাং গোলাবারুদ রিলোড করতে অস্বীকার করে এবং তাকে মনে করিয়ে দিতে থাকে যে কেবল 28 রাউন্ড বাকি আছে। গুয়ান যখন জিজ্ঞাসা করে যে সে কেন গোলাবারুদ রিলোড করেনি, ঝাং উত্তর দেয় যে সে কোম্পানি কমান্ডার নয়। তাই গুয়ান তাকে বকাঝকা করে বলে যে যদিও সে কেবল একজন প্রাইভেট, তবুও সে এখানকার অনেক সৈন্যের চেয়ে সিনিয়র। এক বিরক্ত ঝাং তখন গুয়ানের তামাকের গুঁড়ো চুরি করে এবং ঝোপের মধ্যে থাকা লুকানো বিমান বিধ্বংসী কামানের দিকে দৌড়ে যায়। পরে ঝাং প্রথম গান অবস্থানে ফিরে আসে, কিন্তু গুয়ান তাকে সেই বন্দুকটি পাহারা দেওয়ার জন্য ফিরে যেতে বলে, যাতে তারা একসাথে শত্রুর বিমানে গুলি চালাতে পারে। তবে ঝাং প্রত্যাখ্যান করে এবং পরিবর্তে তাদের অবস্থান পরিবর্তন করার পরামর্শ দেয়। সে আরও ব্যাখ্যা করে যে বর্তমান অবস্থানটি প্রকাশ হয়ে গেছে এবং গুয়ানের জন্য সেখানে থাকা খুবই বিপজ্জনক, কিন্তু গুয়ান যুক্তি দেয় যে এই অবস্থান থেকে পরিষ্কারভাবে দেখা যায়। ঝাং জোর দেয় যে গুয়ানের জেদ করা উচিত নয় এবং যখন সৈন্যরা নদী পার হবে সেই সময়ের জন্য তার জীবন বাঁচানো উচিত। গুয়ান আবেগাপ্লুত বোধ করে কিন্তু চলে যেতে অস্বীকার করে এবং জিজ্ঞাসা করে যে ঝাং তাকে 10টি রাউন্ড দিতে পারবে কিনা, যেটিতে ঝাং রাজি হয়। আবেগপ্রবণ হয়ে ঝাং গুয়ানকে কিছু ভুট্টাও দেয় এবং তারপর দ্বিতীয় বিমান বিধ্বংসী কামানের অবস্থান নেওয়ার জন্য চলে যায়। কয়েক মুহূর্ত পরে প্রহরীরা আবার শত্রু বিমানের এগিয়ে আসার শব্দ শুনতে পায়, তাই ঝাং অবিলম্বে তার বাঁশি বাজায় এবং আরেকটি আক্রমণের জন্য প্রস্তুত হতে তার ফায়ারিং পজিশনে ছুটে যায়। তবে বিমানের পরিবর্তে আক্রমণটি আসে দূরপাল্লার আমেরিকান কামান থেকে, যা মূল সৈন্য এবং সেতুটিকে লক্ষ্যবস্তু করে। এটি বিস্ফোরক শকওয়েভ দিয়ে বেশ কয়েকজন সৈনিককে আঘাত করে এবং দ্বিতীয় দফার কামান হামলা সেতুতে আঘাত হেনে মারাত্মক ক্ষতি করে। আক্রমণ থামার পর চীনা ইঞ্জিনিয়ারিং সৈন্যরা সেতুটি আবার মেরামত করার জন্য দ্রুত এগিয়ে যায়। সেই রাতে ঝাং অদ্ভুত কিছু লক্ষ্য করে এবং অবিলম্বে সবাইকে সতর্ক থাকার জন্য তার বাঁশি বাজায়। শীঘ্রই তারা মাথার ওপর একটি গোয়েন্দা বিমান উঠতে শুনতে পায়। বিমানটি গুয়ানের অবস্থান লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এবং গুয়ান পাল্টা গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু তার শটগুলো বিমানে আঘাত করেনি এবং তার গোলাবারুদ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত সে গুলি চালানো চালিয়ে যায়। হাল ছেড়ে দিতে অস্বীকার করে সে উপলব্ধ অস্ত্রটি দিয়ে বিমানে গুলি চালাতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এবং তার দল পাইলট হিলের গুলিতে নির্মমভাবে নিহত হয়। কিছুক্ষণ পরে ঝাং প্রথম গানের অবস্থানের দিকে ছুটে যায়, কেবল এটি দেখতে যে গুয়ান সহ তার অনেক কমরেড ইতিমধ্যে মারা গেছে। সে বিধ্বস্ত হয়ে পড়ে। পরে ঝাং তার প্রাক্তন কমান্ডারকে সমাহিত করে যখন অন্য সৈন্যরা সেতু মেরামতের কাজ চালিয়ে যেতে থাকে, হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই সেতুর কাছাকাছি থাকা বেশ কয়েকটি বিলম্বিত অ্যাকশন বোমা বিস্ফোরিত হতে শুরু করে। তার কিছু পরেই
তারা একটি শত্রু বিমানের ফিরে আসার শব্দ শুনতে পায় এবং এটি আর কেউ নয় বরং পাইলট হিল ছিল। ঝাং দ্রুত অন্য সৈন্যদের সাথে তার অবস্থানে ছুটে যায় এবং তার গোলাবারুদ প্রস্তুত করে যখন সে লিউ হাওয়ের পাঠানো সংকেত লক্ষ্য করে, কোনো ভয় ছাড়াই ঝাং শত্রু বিমানটিকে চ্যালেঞ্জ জানাতে আকাশে কয়েকটি বুলেট নিক্ষেপ করে। লুকিয়ে থাকার পরিবর্তে সে আরও বিপজ্জনক কিছু করে এবং তার সৈন্যদের তাদের অবস্থানের চারপাশে সবকিছু সত্ত্বেও ঝাং এখনও হাল ছাড়তে অস্বীকার করে। সে তার গানের দিকে হেলে দুলে এগিয়ে যায় এবং অঙ্গহীন শরীর নিয়ে প্রথমবারের মতো তার অবস্থান দেখানোর জন্য তার চারপাশের এলাকা আবার পুড়িয়ে দেয়। সে একাই গানটি পরিচালনা করে। বন্দুকটি ঘোরানোর জন্য তার ডান পা, ব্যারেল লক্ষ্য করার জন্য তার ডান হাত এবং ট্রিগার টানার জন্য এক টুকরো কাঠ ব্যবহার করে। তার শেষ বিন্দু শক্তি ব্যবহার করে ঝাং শত্রু বিমানটিতে গুলি চালায় এবং শেষ পর্যন্ত পাইলট হিলকে গুলি করে নামাতে এবং তার জীবনাবসান ঘটাতে সক্ষম হয়। সে তখন সৈন্যদের সতর্ক করার জন্য তার বাঁশি বাজানোর চেষ্টা করে, কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে তা করতে পারেনি। সে দেখে যে সেতুটি আবার ভেঙে পড়েছে এবং জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আমরা সেতুর দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্রের সেই অংশটি দেখতে পাই। এটি আরও একবার বোমাবর্ষণের শিকার হওয়ার পর বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের একজন হলেন লিউ হাও, যে পুরোভাবে পুড়ে গিয়েছিল এবং তার উভয় চোখেই আঘাত লেগেছিল। আমরা ঝাং এর মৃতদেহ দেখতে পাই, যা একটি ঝলসে যাওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে, তখনও এক টুকরো কাঠ ধরে রেখেছে। সেতুটি ধ্বংস হয়ে গেছে এবং এটি আর ব্যবহার করা যাবে না এবং মনে হচ্ছে চীনা সৈন্যদের জন্য সবকিছু শেষ হয়ে গেছে। তবে একটি চমকপ্রদ মোড়ে বেশ কয়েকজন সৈনিক যারা এখনও বেঁচে আছে তারা সেতুতে উপস্থিত হয় এবং এটি আবার মেরামত করতে শুরু করে। কিছু মুহূর্ত পরে পাইলট স্মিথকে ফিরে আসার এবং সেতুর আরও কোনো কার্যকলাপ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। সে রিপোর্ট করে যে তারা মাত্র আধা ঘন্টা আগে সেতুতে বোমাবর্ষণ করেছিল, তাই সে বিশ্বাস করে যে সেখানে কোনো নড়াচড়া থাকা উচিত নয়। তবে তার ঊর্ধ্বতনরা তাকে আবার ফিরে যাওয়ার নির্দেশ দেন। কিছু সময় পরে পাইলট স্মিথ সেই এলাকায় ফিরে আসে এবং সেতুটি আরও একবার মেরামত করা হচ্ছে দেখে হতবাক হয়ে যায়। সে সৈন্যদের দৃঢ় সংকল্প দেখে বিস্মিত হয় এবং অবিলম্বে তার দলকে বোমারু বিমান সহায়তা পাঠানোর অনুরোধ করে। নিচে সে একটি মানব সেতু হিউম্যান ব্রিজ তৈরি হতে দেখে এবং চীনা সৈন্যদের দক্ষতা ও দেশপ্রেম দেখে অভিভূত হয়। চীনারা তাদের কাঁধে সেতুর কাঠের তক্তাগুলো তুলে ধরছে, যার ফলে বাকি সৈন্যরা নিরাপদে পার হতে পারছে। এই বিষয়ে শোনার পর আমেরিকান বাহিনী আতঙ্কিত হয়ে পড়ে, বুঝতে পারে যে চীনারা যদি পার হতে সফল হয় তবে তাদের থামানোর কোনো উপায় থাকবে না। শেষ দৃশ্যে পাইলট স্মিথ পরিস্থিতি সম্পর্কে আমেরিকান কমান্ডকে রিপোর্ট করে। আমেরিকানরা সেতুটি ধ্বংস করতে বিপুল সংখ্যক বোমারু বিমান পাঠায়। এমনকি বিস্ফোরণগুলো তাদের বিপজ্জনকভাবে কাছাকাছি ঘটা সত্ত্বেও তারা তাদের শরীর এবং প্রচেষ্টা দিয়ে সেতুটিকে সমর্থন ও মেরামত করা বজায় রাখে। শেষ পর্যন্ত সমস্ত সৈন্য সফলভাবে সেতুটি পার হয় এবং পরিকল্পনা অনুযায়ী ফ্রন্ট লাইনে পৌঁছায়। মুভিটি চীনা প্রবীণ সৈন্যদের বাস্তব জীবনের ফুটেজের মাধ্যমে শেষ হয়, যারা সাহসিকতার সাথে এই যুদ্ধে অংশ নিয়েছিল, যা সংঘাতের সময় তাদের স্থিতিস্থাপকতা এবং উৎসর্গ প্রদর্শন করে।